স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া সমস্যা সমাধান কৃষি প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষি অনুষ্ঠানে। দর্শক, অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীতে গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার। বাংলাদেশের অন্যতম একটি গো প্রজনন, গরু ও গাভী লালন পালন এবং সার উৎপাদনের একটি অন্যতম খামার এই জায়গাটি। এখানে 1959 সালে এই খামারটি 2613 একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে 1963 সালে সিন্ধি ও শাহিয়াল জাতের গরু দিয়ে এই খামারটির কার্যক্রম শুরু করে। তবে কালের বিবর্তনে এই জায়গাটি সংকুচিত হয়ে বর্তমানে 795 একর জুড়ে এই খামারটি প্রতিষ্ঠিত রয়েছে। আমরা এই শেডগুলোতে আজকে দেখব গরু কিভাবে লালন পালন করা হয়, খাবার কিভাবে দেওয়া হয় এবং চিকিৎসা ব্যবস্থা কিভাবে মেনটেন করা হয়। তো আজকে এই বিষয়গুলোতে আমাকে সহায়তা করবে কেন্দ্রীয় গো প্রজনন খামারের একজন সায়েন্টিফিক অফিসার নাইমুর রহমান দুর্জয় ভাই। আসসালামু আলাইকুম দুর্জয় ভাই, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি। আজকে একটু আমাদের খামারের ভিতরে যে গরুগুলো রয়েছে সেগুলো একটু ঘুরিয়ে দেখান। অবশ্যই, আমরা শুরু করি। যে 1959 সালে এই খামারটি প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকে আসলে কিভাবে আপনারা এই খামারটি কার্যক্রম পরিচালনা করে আসছেন? প্রতিষ্ঠা যখন হয় তখন হচ্ছে আমাদের এই উপমহাদেশের দুইটা জাত সিন্ধি এবং শাহিওয়াল দিয়ে শুরু হয়। পরবর্তীতে দেশের জনগণের পুষ্টি, বিশেষ করে দুধের চাহিদার কথা বিবেচনা করে দেশ স্বাধীনের পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া থেকে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমাদের এখানে আমদানি করা হয়। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে বিদেশ থেকে গরু আনলাম, আসলে এই যে হলস্টাইন ফ্রিজিয়ান এই জাতগুলা কিন্তু আমাদের যে আবহাওয়া সেখানে কিন্তু আসলে সেইভাবে সুইটেবল না, কারণ এইগুলা মেইনলি হলো শীত প্রধান দেশের গরু। তারা যাতে আমাদের দেশের আবহাওয়াতে মানিয়ে নিতে পারে এবং আমার খামারির বাসায় বাড়িতে যাতে ভালোভাবে তারা প্রোডাকশন দিতে পারে, হ্যাঁ, দুধের চাহিদা মেটাতে পারে, সেই জন্যই কিন্তু আমরা মেইনলি এই খামার। এখানে আমরা তাদের যে ব্রিডিং কার্যক্রম, আপনি আমাদের নাম থেকে বুঝে থাকবেন যে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার। প্রথমে কিন্তু প্রজননটা আসলে অনেকেই ভাবতে পারে এটা আসলে ডেইরি ফার্ম। এটা ডেইরি ফার্ম ঠিক আছে, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য প্রজনন। আমরা প্রধানত গরুর, আমাদের দেশীয় যে গরু আছে সেইগুলার সংরক্ষণ, প্রথমত তাদেরকে আমরা সংরক্ষণ করব জাতগুলা, এবং আমাদের দেশীয় প্রজাতির জাতগুলার আমরা উন্নয়ন ঘটাই। সেই সঙ্গে বিদেশি যে জাত আছে সেইগুলা আমাদের দেশীয় যে জাত আছে তার মধ্যে সংকরায়নের মাধ্যমে, ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে আমরা তাদের জাতের উন্নয়ন করে থাকি। আচ্ছা, এখন বর্তমানে কয়টা জাত নিয়ে কাজ করছেন আপনারা? এখানে আমাদের অনেকগুলো, প্রায় 4 থেকে 5টা জাত আছে। তার পাশাপাশি আমাদের আরও কিছু আঞ্চলিক খামার আছে, যেমন রাজশাহী খামার, সেখানে শুধুমাত্র শাহিওয়াল, সিলেট সেখানে হলস্টাইন ফ্রিজিয়ান বা আদার্স আছে, চট্টগ্রামে লাল গরু বলি আমরা, রেড চিটাগাং ক্যাটেল, এইভাবে আঞ্চলিক খামারগুলোতে ওই সকল গরুগুলা। আর কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে আমাদের হলস্টাইন ফ্রিজিয়ানের একটা ভালো জাত আছে। এখানে আমাদের কিছু লোকাল, বিশেষ করে আমাদের পাবনা ক্যাটেল, আমাদের আরেকটা জাত আমরা দেখবেন যে মুন্সিগঞ্জ ক্যাটেল, হ্যাঁ, যেটা আমরা অনেকে মীর কাদিম বলে থাকি, কিন্তু আসলে সেটা মুন্সিগঞ্জ ক্যাটেল। তার কিছু লোকাল ভ্যারাইটি, কিছু শাহিওয়াল আমরা আমাদের এখানে আছে। আচ্ছা ভাই, এখানে যে একটা লাল গরু দেখতে পেলাম আর কি, এটা আসলে কি জাতের? আচ্ছা, এই লাল গরুটা যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে সাদাই আছে, তার মানে এখানে এটা একটা ক্রস ব্রিড। প্রথমত এইটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এটা আমরা বলতে পারি এটা হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। তো অনেক জাত আছে যেগুলো হারিয়ে যাচ্ছে, তো এই হারিয়ে যাওয়া জাতগুলো উদ্ধারের ক্ষেত্রে কি আপনারা কোনো কার্যক্রম হাতে নিয়েছেন কিনা? আসলে সেটাই বলছিলাম যে আমাদের কিন্তু এই খামারটা মেইনলি ব্রিডিং ফার্ম। আপনাকে একটা বলি, আমাদের ব্রিডিংয়ের একটা কনসেপ্ট হচ্ছে নিউক্লিয়াস ব্রিডিং। এটা একটা নিউক্লিয়াস কেন্দ্র, সারা বাংলাদেশের নিউক্লিয়াস। এখানে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের সুপিরিয়র, ভালো, উন্নত মানের যে জাত সেটা দেশি হতে পারে, আবার এটা হতে পারে বিদেশ থেকে আমরা ভালো জাত। আমরা খামারির থেকেও ভালো ভালো যে জাত সেগুলো আমরা এখানে সংরক্ষণ করি এবং এখান থেকে তাদের জাত উন্নয়ন করে আবার আমরা খামারিদের কাছে ফিরিয়ে দেই।
খাদ্যের যে দাম, সেই দামের কারণে অনেক প্রান্তিক পর্যায়ে কৃষক যারা আছেন তারা কিন্তু লাভবান হতে পারছেন না বা অনেকটাই নিরুৎসাহিত হচ্ছেন এই খামার করা থেকে। সেক্ষেত্রে আপনারা কি কোনো উদ্ভাবন করেছেন কিনা যে কিভাবে খাদ্য প্রক্রিয়াকে দামটা কমে এনে এই কাজটাকে আরও বেগবান করা যায়? আমাদের যে গো খাদ্যগুলো আছে, শুধু গো খাদ্য বললে ভুল হবে, আমাদের পোলট্রিরও যে খাবারগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে যে দানাদার, সেগুলো আমরা বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হয়, যার ফলে আসলে অনেক দাম বেড়ে গেছে। কিন্তু আপনি একটু জানবেন যে আমরা ছোটবেলা থেকে কিন্তু একটা জিনিস, গরুর রচনা যখন পড়ছি তখন কিন্তু আমরা পড়তাম গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। সুতরাং গরুর খাদ্য কিন্তু ঘাস। গরুকে আমরা প্রধানত বলি সে রুমিনেন্ট অ্যানিমাল, অর্থাৎ তার 4টা স্টোমাক, পাকস্থলিতে আমাদের যেমন একটা, গরুর হচ্ছে 4টা স্টোমাক আছে। তারা ঘাস, রাফেজ জাতীয় খাবার হজম করে দুধ উৎপন্ন করবে, মাংস উৎপন্ন করবে, এই জন্যই কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের জমির অপ্রতুলতার কারণে হয়তো বা অনেক খামারিরা ঘাস চাষ করতে পারছে না, যার কারণে তারা দানাদারের দিকে ঝুঁকছে। আর আপনি যদি দেখেন বাংলাদেশের দানাদারের মার্কেট কিন্তু মনোপলি বিজনেস, দেখবেন জাস্ট কয়েকটা জায়ান্ট কোম্পানি 3-4টা তারা এগুলা নিয়ন্ত্রণ করে। সুতরাং আমাদের প্রধানত যে গরু পালন মানে, বিশেষ করে গাভী পালন মানে ঘাস চাষ ছাড়া আসলে গাভী পালন অসম্ভব সেটা বলবো না, কিন্তু সেটা কতটা কস্ট ইফেক্টিভ হবে এটা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। সেক্ষেত্রে বর্তমানে হাইড্রোপনিক একটি গাছ আমরা দেখেছি যে চাষ, ভুট্টা দিয়ে ছোট একটা পরিসরে তারা গাছ তৈরি করে, এটা আসলে কতটুকু আপনি এফেক্টিভ মনে করেন? হাইড্রোপনিক আসলে ব্যাপারটা কি, আমাদের একটা সায়েন্টিফিক আছে যে পার কেজি মানে প্রতি কেজি ঘাস উৎপাদন যদি আপনার 3 টাকা যদি ক্রস করে, 3 থেকে সর্বোচ্চ 4 টাকা যদি ক্রস করে, তাহলে কিন্তু আপনি লাভ, ওই যে ঘাস খাওয়ায় আপনার লাভ বের করে আনা কিন্তু কঠিন। এখন আপনাকে দেখতে হবে হাইড্রোপনিক ভালো, হাইড্রোপনিক করতে গেলেন, কিন্তু সেখানে যদি আপনার কস্ট ইফেক্টিভ না হয় তাহলে সেই প্রযুক্তি আপনার খামারি গ্রহণ করবে কিনা, আর খামারির কাছেও, ছোট প্রান্তিক খামারির কাছেও সেই টেকনোলজি আছে কিনা, এটা কিন্তু আসলে আরও গবেষণার বিষয়। আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা আসলে এই ক্ষেত্রে করাটা আমি জরুরি মনে করি। আচ্ছা, আমরা যে শেডটিতে এখন অবস্থান করছি, এই শেডটিতে কি পরিমাণ গরু আছে বা কি কি জাতের গরু আছে এখানে? এখানে আমাদের একটা শেডে সাধারণত 50টা গরু থাকে। আমাদের বিভিন্ন শেড রয়েছে। গরুর আসলে কি বিভিন্ন ফিজিওলজিক্যাল স্টেজ অনুসারে আমরা শেডগুলো ভাগ করে আছি। যেমন আমরা যে শেডে দাঁড়িয়ে আছি, এখানে যে গরুগুলো আছে সেটা প্রত্যেকটা মিল্কিং অ্যানিমেল, অর্থাৎ তারা দুধ দিচ্ছে। এগুলা হচ্ছে এখান থেকে আমাদের গোয়ালারা দুধ কালেকশন করে। যখন গরুগুলো প্রেগনেন্ট হয় আমরা প্রেগনেন্ট শেডে নিয়ে যাই, সেখানে তারা বাচ্চা দেয়, পরবর্তীতে বাচ্চাগুলোকে আবার বাচ্চা শেডে নিয়ে যায়। এভাবে আমাদের বিভিন্ন শেড রয়েছে। এর পাশাপাশি আমাদের কিছু প্যাডক আছে যেখানে গরু মুক্তভাবে বিচরণ করতে পারবে, হাঁটাচলা করতে পারবে। এইভাবে আমাদের 28টা শেড এবং হচ্ছে আমাদের 4টা প্যাডক রয়েছে। বাজারে একটা প্রচলন আছে যে মীর কাদিম যেটা বলে, যেটা মুন্সিগঞ্জ ক্যাটেল নাকি, মুন্সিগঞ্জ ক্যাটেল, এইটার মাংসের নাকি একটু চাহিদা বেশি বা মাংসটা একটু মজাদার। এটা আসলে সত্যি যে আসলে আমাদের যে অন্যান্য যে এক্সোটিক ব্রিড আছে, বাইরে থেকে যে জাতগুলো আনা হয়েছে, সেখানে একটা বড় সমস্যা হচ্ছে এই মাংসগুলোতে প্রচুর পরিমাণে ইন্ট্রামাস্কুলার ফ্যাট রয়েছে। কিন্তু আমাদের যে এই যে মীর কাদিম, এটা হলো লিন মিট, অর্থাৎ এই যে চর্বিবিহীন মাংসের জন্য এটা খুব বিখ্যাত। এবং অবশ্যই আমাদের যে বাহিরের যে ক্রস, তার চাইতে আমাদের মীর কাদিমের মাংস সেটা অনেক কোয়ালিটিফুল এবং খেতেও অনেক সুস্বাদু। আচ্ছা, এই দেশি গরুতে এবার যে দুধ পাওয়া যাচ্ছে কেমন? দেশি ক্যাটেলের আসলে এই জায়গাটা আমাদের একটা চ্যালেঞ্জিং, যে আমাদের যে দেশীয় যে গরুগুলা সেখানে আমাদের হাইস্ট পিকে, যখন আমাদের মিল্ক প্রোডাকশনটা পিকে হয় তখন আমরা 4-5 লিটার পর্যন্ত পাওয়া যায়, কিন্তু অ্যাভারেজে আমরা যদি দেখতে যাই তাহলে সেখানে 2-2.5 লিটারের মতো দুধ দেয়। এই জায়গাটাতে আমাদের আসলে কাজ করা রয়েছে যে আমাদের কিভাবে আরও দুধ প্রোডাকশন বাড়ানো যায়। এই দেশীয় যে শেডটাতে আমরা অবস্থান করছি, তো দেশীয় গরুর ব্যাপারে আপনারা আসলে কতটুকু আশাবাদী? আসলে আমি আশাবাদী, কেননা আপনাকে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে।
আপনি একটা গরুকে জাস্ট শুধু ঘাস খাওয়াচ্ছেন, অল্প কিছু ইনপুট দিয়ে তার থেকে যদি 4-5 লিটার দুধ পান এবং প্রতি বছর যদি একটা করে বাচ্চা পান, সেইটা কতটুকু আসলে লাভজনক। আবার আপনি একটা বিদেশি জাত যেটাকে আসলে খাবার খরচ, হ্যাঁ, আপনি একজন গরিব কৃষককে দিচ্ছেন, যার হলো প্রতিদিন 500 টাকা তার ইনকাম, ওই গরুটা বিদেশি জাত যদি তাকে দেওয়া হয় বা ক্রস জাত যদি দেওয়া হয়, তার যদি খাবার খরচ যদি আপনার 150 থেকে 200 টাকা হয়, তাহলে সে নিজে খাবে কি, গরুকে খাওয়াবে কি? এবং সবচেয়ে আরেকটা বড় কথা, আমাদের এই যে দিনকে দিন যে গ্লোবাল ওয়ার্মিং, যে হারে তাপমাত্রা বাড়ছে, সেখানে কিন্তু এই গরুগুলা টিকে থাকা খুব কঠিন। যেমন আমি একটা উদাহরণ দিই, এই গরুগুলো আমরা দেখছি, এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস। এই হলস্টেইন ফ্রিজিয়ান কিন্তু আসলে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীত প্রধান দেশের গরু। তাহলে এই যে তার যে মেইনটেনেন্স, আমার একজন খামারি সেই গরু যদি তাদের দেয়, তাদের এসি লাগবে কিন্তু। আবার দেখা যাবে যে এই যে গরমের সময় তাদের প্রোডাকশন, দুধের প্রোডাকশন ড্রাস্টিক্যালি ফল, অর্থাৎ দেখা যায় যে কি মানে 70% পর্যন্ত দুধ প্রোডাকশন কমে যায়, তারা পেন্টিং শুরু হয়, হঠাৎ করে গরু মারা যায়। সুতরাং এই সকল বিষয় বিবেচনা করে আমাদের দেশীয় যে গরুগুলো আছে সেদিকেই কিন্তু আমাদের যেতে হবে। আমরা তো বিভিন্ন খামার পরিদর্শন করে থাকি, তো বেশিরভাগ খামারই দেখি যে হৃষ্টপুষ্ট মোটা তাজা গাভী গরু বেশি দেখি আর কি। তো আপনাদের এই জায়গায় দেখলাম প্রত্যেকটা গাভী কিন্তু মোটামুটি একটু হ্যাংলা পাতলা, বা মানে এটা আসলে কারণটা কি? খুব ভালো কথা বলেছেন। আসলে এই জায়গাটাতেই হলো ডেইরি সায়েন্সের সায়েন্সটা, যে আমরা হচ্ছে সাধারণত দুধের গরুগুলাকে বডি কন্ডিশন স্কোরিং করে থাকি, যে 1 থেকে 5 পর্যন্ত স্কোর আছে। আমরা ডেইরি অ্যানিমেল যেগুলা, ডেইরি ক্যাটেলের ক্ষেত্রে 2.5 থেকে সর্বোচ্চ 3.5, গড়ে আমরা 3কে আইডিয়াল ধরি। অর্থাৎ না সেটা খুব বেশি পাতলা হবে, মানে শুকনো হবে না, আবার একটু মোটা তাজা হবে। আপনি যদি দেখেন, যদি খুব বেশি শুকনো হয় তাতেও সমস্যা, আবার যদি মোটা হয়ে যায় তখন দেখেন অনেক সমস্যা, তার দুধের প্রোডাকশন কমবে, তার ফার্টিলিটি মানে বাচ্চা উৎপাদন হার কমে যাবে, বিভিন্ন রকমের সমস্যা হবে। এই কারণে আমরা সবসময় গরুগুলাকে মাঝামাঝি যে 3 স্কোরিং, হ্যাঁ, মধ্যবর্তী স্কোরিংয়ে, বডি কন্ডিশন স্কোরিংয়ে আসলে রাখতে হয়। গরুর যে রোগবালাই, একটু রোগবালাই সম্পর্কে আমাদের বলবেন, যে গাভী গরুর ক্ষেত্রে কোন রোগবালাইগুলো আমাদের একটু খামারিদের বোঝা উচিত বা তাদের এই বিষয়ে ট্রেনিং নেওয়া উচিত? আসলে ডেইরি ক্যাটেলের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক কিছু রোগ আছে, তার মধ্যে অন্যতম হলো ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসটা হচ্ছে এমন যে এটা ক্লিনিক্যাল সাব ক্লিনিক্যাল ফর্মে থাকে। অনেক সময় আমাদের খামারিরা বুঝতে পারে না সাব ক্লিনিক্যাল ফর্মে আছে, যার ফলে হচ্ছে কি তার যে আডার অর্থাৎ মিল্কের অ্যালভিওলার সেলগুলো আস্তে আস্তে ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। একটা সময় গিয়ে যখন ক্লিনিক্যাল ফর্মে আসে সেই সময় খামারি বুঝতে পারে, কিন্তু হয় কি সেই ক্ষেত্রে খামারির বড় একটা ক্ষতি হয়ে যায়, যে এই যে লক্ষ লক্ষ টাকা তার দুধের গরুটা ম্যাস্টাইটিস হয়ে আসলে হচ্ছে তার সমস্যা হয়ে গেল, তখন বাতিল ছাড়া উপায় থাকে না। এই জন্য খামারিদের সবচেয়ে বলবো যে বায়োসিকিউরিটি, হাইজিন মেনটেন করতে হবে। বিশেষ করে দুধ দহনের সময় আমার পাত্র পরিষ্কার করতে হবে, আমি যে জায়গায় দুধ দহন করছি সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, এবং যে দুধ দহন করছে তার হাত সঠিকভাবে পরিষ্কার করতে হবে। আরেকটা হচ্ছে যে দুধ দহনের পরে যাতে গরুটা সাথে সাথে ফ্লোরে বসে না পড়ে, কারণ হচ্ছে কি এই যে আমাদের যে আমরা যদি দেখি যে এই যে মিল্ক, একটু যদি দেখি যে আমাদের এখানে মিল্ক টিথগুলো আছে যেখান থেকে দুধ হয়, তো সেখানে যে ওপেনিং ক্যানাল, সেটা কিন্তু দুধ দহনের পরে এই ছিদ্রগুলো উন্মুক্ত থাকে, ফলে এর মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু প্রবেশ করতে পারে। এই জন্য ওই সময় দুধ দহনের ঠিক আধা ঘন্টা পরে যাতে গরু না বসে, হ্যাঁ, তারা যাতে দাঁড়িয়ে থাকে, সেই সময় একটু খাবার দিলাম যাতে সেই খাবারের জন্য দাঁড়িয়ে থাকে। আবার কিছু হচ্ছে আমাদের হার্বাল মেডিসিন পাওয়া যায়, যেগুলা দিলে এই ক্যানেলগুলা ওপেনিংগুলো বন্ধ থাকে, পরে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করতে পারেন। এই ক্ষেত্রে আমি খামারিদের বলবো আপনারা ম্যাস্টাইটিস এই বিষয়টাতে খেয়াল রাখবেন, তবে নিয়মিত ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন মাস্ট আমাদের, বিশেষ করে ভাইরাল ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই। আর ব্যাকটেরিয়াল ডিজিজ প্রিভেনশনের জন্য আমাদের অবশ্যই ম্যানেজমেন্ট, বিশেষ করে বায়োসিকিউরিটিটা খুব স্ট্রিক্টলি মানে ফলো করতে হবে। কুরবানির গরু বিভিন্ন হাটে আনা নেওয়ার কারণে এই যে ভাইরাসটা তাদের খামারেও চলে আসে। তো আবার এমনও বলে যে যদি একটা খামারে এই খুরা রোগ দেখা দেয় তাহলে আশেপাশে যত খামার আছে সে ভাইরাসটা ছড়িয়ে পড়ে, এটা আসলে কতটুকু সত্য? আসলে এটা একটা ভালো কথা বলছেন যে এফএমডি খুবই একটা মারাত্মক রোগ এবং
মারাত্মক মাত্রায় হলো ছোঁয়া আছে, দেখা যায় একটা থেকে আরেকটাতে হ্যাঁ এফএমডির ইয়েগুলা। এই জন্য সবচেয়ে বড় কথা ভ্যাকসিন, এফএমডির কিন্তু ভ্যাকসিন রয়েছে, আমাদের সরকারি ভ্যাকসিন রয়েছে, এছাড়া বেসরকারি ভ্যাকসিন রয়েছে। এই জায়গাগুলো মেনটেন করতে হবে, তাকে অবশ্যই ভ্যাকসিন প্রদান করতে হবে। আর এই যে বললাম বায়োসিকিউরিটি, আমাদের এখানে কিন্তু একটা শাখা আছে, যে আমরা বলি যে আমাদের এই কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের এইটা একটা শাখা, এই শাখাটার নাম হলো বায়ার শাখা। এখানে গরুর লালন পালন করা হয়। আমাদের আরেকটা শাখা আছে যার নাম ভেটেরিনারি শাখা, তারা হলো টোটালি ডেডিকেটেড হলো ডিজিজগুলা নিয়ে তারা কাজ করে। এই পাশে কিছু গরু দেখলাম যে আপনারা ছেড়ে রাখছেন, এটা কি উদ্দেশ্যে? এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান পিওর ব্রিড, আমরা আমেরিকা থেকে আনা হয়েছে। আসলে এটা আনার উদ্দেশ্য হচ্ছে এই আমরা সুপিরিয়র অ্যানিমেলকে এখানে রেয়ার করব। এখান থেকে আমরা বুল কাপ তৈরি করব, তার সিমেন্ট আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো, যার ফলে আমরা এইগুলো এনেছি। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের কিন্তু কাউ, হ্যাঁ গাভী, এগুলো প্রত্যেকটাই গাবে না? জি, আমাদের এগুলো প্রত্যেকটা। আচ্ছা, এগুলো কি লালন পালনের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেন নাকি স্বাভাবিক যেভাবে আছে সেভাবে? একটু বিশেষ ব্যবস্থা আছে অন্যান্যদের চাইতে, এইটা একটু ব্যতিক্রম। এদের একটু ম্যানেজমেন্টটা যে বললাম যে আপনি যত বিদেশি এক্সোটিক ব্রিডে যাবেন তত আপনার ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে এই গরুগুলা আমাদের যে আবহাওয়া সেখানে কিন্তু আসলে টিকে রাখা খুবই কঠিন, আমরাই খুব হিমশিম খেয়ে যাই। তারপরে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, দেখেন অন্যান্য গরুগুলা খুব সুন্দরভাবে এই তাপমাত্রাতে তারা কিন্তু টিকে থাকতে পারে। এইগুলা যত তাপমাত্রা বাড়বে সমস্যা। আমাদের এই যে এই জায়গাগুলো কিন্তু আমাদের বালু দেওয়া আছে, এদের কিন্তু ওয়েট অনেক বেশি, 400-500 কেজি পর্যন্ত ওয়েট হয়। এই ভারের কারণে এদের যে খুরগুলো আছে, হ্যাঁ এই খুরে খুব সমস্যা দেখা দেয়, যার কারণে আমরা বলে থাকি যে দুধের গরুগুলা সামনের যে একটা এক্সটেনশন সেখানে বালু দিতে, যাতে বালুর ওপরে তারা হাঁটবে, ওদের খুরে মানে আঘাত ভর পাবে। আচ্ছা, এই পাশে একটা শেড দেখছি একটু ভিন্ন, এটা আসলে কি টাইপের শেড? এইটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি কিউবিকল শেড। সেটা আসলে একটা ইকো ফ্রেন্ডলি শেড। যে আমরা জানি যে দিনকে দিন আমাদের দেশের টেম্পারেচার গ্রীষ্মকালে আমাদের 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আসলে হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যে গরুগুলো এই তাপমাত্রায় আসলে টিকে থাকা খুব কঠিন। এই জন্য আমরা সাধারণত আমাদের যে গরুগুলার শেড সেইগুলো 8 থেকে 10 ফিট হাইট হয়ে থাকে। আমরা যদি এই শেডগুলো দেখি তাহলে এগুলার হাইট হচ্ছে প্রায় 15 ফিট, হ্যাঁ প্লাস, অর্থাৎ অনেক উঁচু। ফলে হচ্ছে কি সূর্যের যে তাপমাত্রা রেডিয়েশন এইটা উপরে চলে যাচ্ছে গরুর পর্যন্ত, হ্যাঁ তার হচ্ছে বডি পর্যন্ত আসে, কিন্তু সেটা খুবই কম। এই জন্য আমরা বলি এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি একটা শেড। এখন অবস্থান করছি গাভিন শেডে, যে সকল গরুগুলো প্রেগনেন্ট অবস্থায় রয়েছে সেই শেডগুলোতে আমরা এখন অবস্থান করছি। তো এখন আমরা জানবো এই গাভিন গরুগুলোকে কিভাবে আপনারা লালন পালন করে থাকেন। দুধের শেডগুলোতে যখন আমাদের গরুগুলো হিটে আসে, অর্থাৎ প্রজননের সময় হয়, তখন তাদেরকে আমরা কৃত্রিম প্রজনন করি। তখনই গরুগুলো শেডে থাকে। যখন আমরা তাদের প্রেগনেন্সি কনফার্ম হয় যে হ্যাঁ আসলে তারা গর্ভবতী হয়েছে, ঠিক গর্ভবতীর শেষের দিকে আমরা 7 মাস যখন হয় তখন আমরা সেই গরুগুলার একটু স্পেশাল বিশেষ ধরনের কিন্তু যত্নের প্রয়োজন হয়। কেননা দুগ্ধবতী গাভীর থেকে গর্ভবতী যে গাভীগুলো আছে তাদের কিন্তু ম্যানেজমেন্ট ভিন্ন, তাদের খাবারের পরিমাণ ভিন্ন। এই জন্য তখন আমরা তাদেরকে এই শেডটাকে আমরা বলি হচ্ছে গাভীন শেড, প্রেগনেন্ট শেড, এখানে নিয়ে আসি। এখানে তাদেরকে বিশেষভাবে যত্ন, দেখবে যে তারা হচ্ছে গরুগুলা ছেড়ে দেওয়া আছে, তারা এখানে হাঁটা চলা করবে, এক্সারসাইজ করতে পারবে। আমরা কিন্তু দেখি যে যখন গর্ভবতী হয় সেটা মানুষের ক্ষেত্রেও আবার গরুর ক্ষেত্রে তাদের কিন্তু এক্সারসাইজ প্রয়োজন আছে। কারণ এক্সারসাইজ যদি না করে, হাঁটাহাঁটি না করে, তাহলে বাছুর যে প্রসবের সময় কিন্তু মারাত্মক সময় ডিস্টোসিয়া, হ্যাঁ আমার সেই প্রসব যে জটিলতার সৃষ্টি হয়, যার ফলে এদের ম্যানেজমেন্ট আলাদা আমরা এখানে নিয়ে আসি।
সদ্য বাচ্চা হওয়ার পর থেকে আপনাদের এই ব্যবস্থাপনাটা কি, কিভাবে পরিচর্যা করেন? যেই বাচ্চাটা আজকে ডেলিভারি হলো সেই বাচ্চাটাকে আমরা করি কি, তার ওজন নেই। একটা বাচ্চার ওজন যদি 30 কেজি হয় তাহলে তার বডি ওয়েটের কমপক্ষে 10% অর্থাৎ 3 কেজি সে কলস্টাম শাল দুধ জন্মের শুরুতেই 30 মিনিটের মধ্যে তার মায়ের শাল দুধ খাবে। তারপরে আবার 12 ঘন্টার মধ্যে আবার সে তার বডি ওয়েটের কমপক্ষে 10% হারে সে শাল দুধ খাবে। ঠিক এইভাবে পরের দিন আবার বডি ওয়েটের 10% হারে 2 বেলা খাবে, অর্থাৎ যেটা যদি 3 লিটার হয় অর্ধেক খাবে সকালে, অর্ধেক খাবে বিকালে। এইভাবে 5 দিন পর্যন্ত যে দুধটা সেটাকে আমরা বলি কলোস্টাম, সেইটা এখানে হয়। 5 দিন পরে মাকে আবার নিয়ে যাওয়া হয় হচ্ছে আমাদের যে দুধের ঘর সেখানে, এবং বাচ্চাগুলাকে আমাদের বাচ্চার আলাদা কাপ প্যান আছে, ঠিক এমন খাঁচা আছে ওইদিকে, ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে তাদেরকে আলাদাভাবে আমরা বাটিতে করে দুধ খাওয়াই। অর্থাৎ আমাদের যে বাচ্চাগুলা বিশেষ করে ক্রস যে বাচ্চাগুলা সেগুলো সরাসরি মা থেকে দুধ খায় না। মা থেকে দুধ খেলে হয় কি, আমাদের দুধের প্রোডাকশনটা আসলে কমে যায়। হ্যাঁ, গরুটাও নির্ভরশীল হয়ে পড়ে যে বাচ্চা ছাড়া সে দুধ দিতে চায় না। এই জন্য আমরা বাচ্চা বাদেই যাতে তারা দুধ মিল্কিং করা যায় সেই প্র্যাকটিস করানোর জন্য আমরা মা এবং বাচ্চাকে সেপারেশন করে ফেলি। এখানে যে বাচ্চাগুলো আছে আমরা তাদেরকে 5 লিটার দুধ দিনের 2 ভাবে ভাগ করে 2.5 লিটার সকালে 2.5 লিটার বিকেলে আমরা দুধ খাওয়াই। এখানে একটা মজার ব্যাপার আছে, খামারিরা যে ভুলটা করে, খামারিরা সরাসরি ঠান্ডা দুধ আসলে বাছুরকে খাওয়াচ্ছে। এতে হয় কি, অনেক সময় বাছুর হচ্ছে তার বডি টেম্পারেচারের সঙ্গে সেই দুধের টেম্পারেচারের ভেরিয়েশন থাকে, এবং অনেক সময় দুধের জীবাণু থাকতে পারে, যার কারণে বাছুরের কাপ স্কাউট অর্থাৎ পায়খানা, সাদা পায়খানা হয়। আমরা সেইটা প্রতিরোধ করার জন্য দুধগুলোকে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুসুম গরম করি। কুসুম গরম করলে 2টা কাজ হয়, এখানে যে কিছু জীবাণু থাকে সেটা মারা যায়, তারপরে হচ্ছে এদের বডি টেম্পারেচারের সঙ্গে দুধের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়, ফলে ওই দুধটা আমরা যখন এদের খাওয়াই তখন হচ্ছে বাচ্চাগুলোর যে পাতলা পায়খানা সেটার থেকে দূরে থাকে। এইভাবে আমরা এই শেডে 30 দিন 1 মাস আমরা এখানে রাখি। আপনারা দুধ দহন করেন মোট কয়বার, আর কিভাবে দুধটা সংগ্রহ করেন এবং কোথায় রাখেন? দুধ দহন করার পরে প্রত্যেকটা গোয়ালা বালতিতে করে দুধগুলা এখানে নিয়ে আসবে। এখানে দুধগুলা স্কেলে ওজন দিয়ে, এই যে আমাদের মিল্ক ক্যান আছে, এই ক্যানের মধ্যে প্রায় 50 লিটার দুধ ধরে। আমরা প্রত্যেকটা ক্যান এখান থেকে আমরা ওজন দিয়ে, আমাদের আরেকটা ইউনিট আছে যেটাকে আমরা বলি ডেইরি ইউনিট, ডেইরি প্রসেসিং সেন্টার। এখান থেকে দুধগুলো আমরা প্রসেসিং সেন্টারে পাঠিয়ে দেই। প্রসেসিং সেন্টারে দুধগুলাকে পাস্তুরাইজেশন এবং হোমোজিনাইজেশন করার পরে, পাস্তুরাইজেশনটা একটু বলি যে টেম্পারেচার 72 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দুধগুলাকে হিট দেয়। এতে হচ্ছে কি, জীবাণুগুলা দুধের মধ্যে যে জীবাণু মারা যায় এবং এই দুধগুলো অনেক দিন ভালো থাকে। পরে পাস্তুরাইজেশন করার পরে এগুলাকে আমাদের হচ্ছে ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পরে আমাদের 1/2 লিটারের প্যাকেট আছে, 1/2 লিটারের প্যাকেটে এই দুধগুলা প্যাকেজিং করা হয়। করার পরে আমাদের হচ্ছে বিভিন্ন গ্রাহক আছে, কার্ড হোল্ডার, যাদের কার্ড হোল্ডার, এভাবে আমাদের বিভিন্ন পয়েন্ট আছে, আমাদের কুলিং ভ্যানে করে এই দুধগুলো আমাদের গ্রাহক পর্যায়ে চলে যায়। এই হচ্ছে আমাদের মোটামুটি কার্যক্রম। সাধারণ যারা গ্রাহক আছে তারা কি দুধ নিতে পারে আপনাদের? জি, সাধারণ আমাদের সপ্তাহে যে 5 দিন দুধ দেওয়া হয়, এখানে সাধারণ গ্রাহকদের জন্য আমাদের ডে ফিক্সড আছে, যে সেই দিনগুলোতে সাধারণ গ্রাহক যারা আছে তারা পাবে। কত টাকা লিটার বিক্রি করছেন? আমাদের হচ্ছে যদি দুধ আনপাস্তুরাইজ দুধ হয়, পাস্তুরাইজ বাদে হয়, তাহলে 60 টাকা প্রতি লিটার। আর আমরা সাধারণত পাস্তুরাইজ দুধটাই বিক্রি করি প্যাকেটিং করে, যেটা 70 টাকা লিটার হিসাবে বিক্রি করা হয়। কখন পাওয়া যাবে আসলে আপনাদের কাছ থেকে? এইটা হচ্ছে আমাদের সকালে আসতে হবে, বিকালে আমাদের সাধারণত এখানে, সকালে আমাদের এই বিক্রি কার্যক্রমটা থাকে। বাজারে তো অনেক সময় যে ননি যুক্ত বা ননি মুক্ত দুধ পাওয়া যায়, সেটার আসলে বিষয়টা কি একটু বলেন তো আমাদের? এইটা আসলে এই জিনিসটা ভালো একটা প্রশ্ন করছেন। এটা আসলে কমার্শিয়াল বিষয়।
দুধের সংজ্ঞাতে বলা আছে দুধের মধ্যে কমপক্ষে 3.5% ননি ফ্যাট থাকতে হবে। এখন বাজারে অনেক সময় ডিফ্যাটেড, হ্যাঁ, টোন্ড মিল্ক, ডাবল টোন্ড মিল্ক নামে অনেকই হয়, যেখান থেকে এই যে ক্রিম মিল্ক সেপারেট করা হচ্ছে, আসলে সেটা দুধের সংজ্ঞাতে পড়ে না। এখন খাওয়া যাবে না সেটা বলবো না, ওইগুলো আসলে একটা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকের জন্য যাদের আসলে ফ্যাট কম দরকার, হয়তো বা তাদের বয়সী বা তারা খেত, কিন্তু সাধারণ মানুষের জন্য আসলে ওই দুধ না। সাধারণ মানুষের জন্য পাস্তুরাইজ দুধ এটাই হচ্ছে সেফ দুধ এবং আদর্শ দুধ। আমি এই মুহূর্তে কথা বলবো একজন এআই এক্সপার্ট এখানে রয়েছেন, তার কাছ থেকে জানবো যে গাভী যেগুলো রয়েছে সেগুলো কিভাবে তিনি এআই কার্যক্রম করেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো। এখানে প্রায় 2000 গরু আছে, 1700 থেকে 2000। এর ভিতরে প্রজননক্ষম গাভী এবং বকনা আছে প্রায় 900। তো এই গরুগুলোর টোটাল ম্যানেজমেন্টে মোটামুটি আমরা যারা অফিসার আছি আমরা হ্যান্ডেল করি। কোন গরুকে কোন বীজ দিব এটাই মূলত আমাদের দেখার বিষয়। প্রত্যেকটা জিনোটাইপ থেকে যে বাছুরগুলো হবে সেটাই কিন্তু আমাদের পুরো বাংলাদেশে এটা পরবর্তীতে এটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। যে কোনো গরুকে আমরা যখন তখন এআই করতে পারি না, এটা সবাই জানে, এবং এর জন্য প্রত্যেকটা গরুর একটা নির্দিষ্ট সময় আছে, সে ডাকে আসে, যেটাকে আমরা বাংলায় ইংলিশে বলি হিটে আসা বা স্ট্রেস সাইকেলে একটা নির্দিষ্ট সময়ে আসা। যখন আমরা এআই করি আমার মনে হয় যে আমরা নিজের চোখে এটা দেখতে পারি। আমরা যদি প্র্যাকটিক্যালি এটা দেখি আমার মনে হয় যে এটা আরও ফলপ্রসূ হবে। যেমন এই গরুটাকে আমরা ধরেছি সকালবেলা হিটে ধরেছি। এখন যেহেতু নিয়মটা হচ্ছে যে হিটে আসার পরে আমরা 8 থেকে 16 ঘন্টার ভিতরে এআই করব, যে কারণে এই গরুটাকে সকালে হিট ধরার পরে বা স্ট্রেসে আসার পরে আমরা কিন্তু এখন ওকে চেক করব যে আসলে তার ভিতরের অবস্থানটা যেরকম আছে, ওভারি প্লাস ইউটেরাস, ওটাকে সিমেন্ট করার সে উপযুক্ত, ইনসেমিনেট করার উপযুক্ত কিনা। গরুটা কিন্তু হিটে আছে, হ্যাঁ, এবং ওভারির পজিশনগুলোও যথেষ্ট ভালো, বাট তার একটু প্রবলেম আছে যে কারণে আমরা কিন্তু ইউটেরাসটা ধরেই বুঝতে পারছি যে ওর হয়তোবা কোনো একটা প্রবলেম আছে, যে কারণে আগেও আমরা একবার এআই করেছিলাম যেটা ফেল করেছে। আমরা যেটা করি যে 2 বারের বেশি যখনই সে ডাকে চলে আসে, বাট এআই করার পরেও সে কনসিভ করে না। এখন আমার মনে হচ্ছে যে তার ভিতরে ইউটেরাসের ভিতরে সামান্য একটি ইনফেকশন আছে। এটাকে আমরা কিন্তু আবার একটু, যেটাকে সাকশন বলা হয়, সাকশন করে দেখব যে আসলেই তার ইনফেকশন আছে কিনা। যদি মনে হয় যে ইনফেকশন আছে তাহলে আমরা একটা ভিতরে ট্রিটমেন্ট করে দিব, অ্যান্টিবায়োটিক দিয়ে ওয়াশ দিয়ে দিব, ঠিক আছে। এরপরের হিটে আমরা এআইটা করব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি ও কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়ার গল্প, সমস্যা সমাধান, কৃষি নির্ভর কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের অনুষ্ঠান থেকে আমি সারাটা সময় জুড়ে সঙ্গে ছিলাম আব্দুল্লাহ খান মুন্না। সেই সাথে আপনারা যারা পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করতে এবং আপনাদের যে কোনো বিষয় জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215 থেকে 5, মোবাইল 019214000867, ইমেল সবুজকৃষি@gmail.com।